সিপিইউটি বাহিরেই টেপ লাগিয়ে দিয়েছেন আর সিপিইউ ছাড়াই কিন্তু পাওয়ার সাপ্লাই কানেক্ট করার সাথে সাথে অটো রিডিং ওঠে। এখানে একটি গুরুত্বপূর্ণ রেজিস্টার মিসিং রয়েছে, যেটি ছাড়া কিন্তু চার্জিংয়ে ননসেন্স আসবে। এখানে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং দেখে মনে হচ্ছে ফোনটি অন হবে। সিপিইউ স্টোরেজ পেয়ার রাখার জন্য এই কাজটি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ফোনটির সমস্যা শুরু হয় মূলত এই রেজিস্টার থেকে। এটি হচ্ছে 240 ওহমস। নতুন সিপিইউ লাগানোর পর ক্যামেরায় যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই মেথডটি খুবই কার্যকর। এখানে আরএস এর রেজিস্টার 100 না 200 কোনটি হবে? সাউন্ডের এক অদ্ভুত সমস্যা এই ফোনটাতে। টিন খুলতে গিয়ে এ ধরনের লেয়ার উঠে গেলে তখন আমাদের করণীয় কি? মারাত্মক সমস্যা, ওয়াইফাই অন হয় না এবং কিবোর্ডে হ্যাং করে। দেখুন, ফাইনালি সাউন্ড এবং ওয়াইফাই এক জায়গা থেকেই সমাধান হয়ে গেল। আর এই কাজটি করতে গিয়ে দুর্দান্ত কিছু অভিজ্ঞতা হলো এবং যেটি শুরুতে কোনোভাবেই বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা হাজির হয়েছি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে। আজকে হচ্ছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স, সম্ভবত এই ফোনটি। এটি হচ্ছে পাঠিয়েছেন ঠাকুরগাঁ থেকে আমাদের এক টেকনিশিয়ান ভাই। উনি কিন্তু সিপিইউ সরাসরি টেপ দিয়ে লাগিয়ে দিয়েছেন বাইরে এভাবে। কারণ হচ্ছে যে এই ফোনটির সিপিইউটি ড্যামেজ হয়েছে, এই মর্মে উনি আমার কাছে পাঠিয়েছেন নতুন একটি সিপিইউ ইনস্টল করার জন্য। তো আসলে ফোনটির কি প্রবলেম রয়েছে সেটি দেখব। আর এই ফোনটিতে মূলত হ্যাং লোগো এসে দাঁড়িয়ে থাকতো। এমতো অবস্থায় সাধারণত আমরা যারা সিপিইউর কাজ করি আমরা জানি যে এই ফোনটিতে সিপিইউতে প্রবলেম হয়, সিপিইউ রিভলভ করে প্রবলেমগুলো ফিক্স করা যায়। আর যথারীতি উনিও সিপিইউ রিভলভ করেছেন এবং উনিও যথেষ্ট পরিমাণ দক্ষ একজন টেকনিশিয়ান, খুব সুন্দর করে সিপিইউ রিভলভ করেছেন। কারণ মাদারবোর্ডের অলরেডি কিন্তু ছবি আমার কাছে পাঠিয়েছেন এবং সিপিইউর যে কন্ডিশন সেটিও আমি দেখতে পাচ্ছি ভালো রয়েছে, কারণ এখানে টেপ দিয়ে লাগানো যে সিপিইউটি দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি ফোনটি প্রথমে চেক করব, ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং চেক করব। দেখুন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই সিপিইউর ছাড়াই কিন্তু এই ফোনটির অটো রিডিং নিচ্ছে এবং 238 এরকম লোডিং নিচ্ছে, মানে 200-র উপরে নিচ্ছে। তো এটি হচ্ছে একটি শর্ট ইস্যু হতে পারে এবং সিপিইউ যেহেতু খোলা রয়েছে, আমি মাদারবোর্ডটি বের করে নেব, আমি দেখব ভিতরে কি কন্ডিশন রয়েছে। আর এখানে সিপিইউর কভারও রয়েছে। তো আমি এখন ফোনটির ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছি। খুবই সুন্দরভাবে সিপিইউটি রিভলভ করেছেন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাইডে খুব সুন্দর করে টিন কেটেছেন। তো ওনার কাজ আসলে নিঃসন্দেহে এটি প্রশংসনীয়। তো উনি আমাকে জানিয়েছিলেন যে একটি রেজিস্টার উঠে যায়, যে কারণে এই ফোনটি পরবর্তীতে কাজ করেন। এবং উপরের সাইডে যে পাওয়ার আইসি, এই সাইডে টিন খোলা এবং এখানে একটি রেজিস্টার মিসিং রয়েছে। তো এই রেজিস্টারটি এখানে গুরুত্বপূর্ণ হতে পারে এবং অন্যান্য যে লাইনগুলো রয়েছে সেগুলো ঠিক রয়েছে কিনা, কিছু লেয়ার ড্যামেজ হয়েছে এগুলো দেখতে হবে। ফার্স্ট লেয়ার ড্যামেজ হলে অবশ্য কোনো সমস্যা হয় না, অনেক সময় দেখা যায় যে গ্রাউন্ড মিসিং হওয়ার কারণে এই ফোনগুলোতে প্রবলেম হয়। সে বিষয়ে অবশ্যই খেয়াল রেখে কাজ করা উচিত এবং যদি কোনো পজিটিভ লাইন উঠে যায়, মিসিং হয়, সেক্ষেত্রে অবশ্যই সেই লাইনটি রিপেয়ার করে দিতে হবে। তো প্রথমত এই ফোনটিতে প্র্যাকটিক্যালি আমরা কাজ করব, যে পর্যন্তই হোক এই কাজটি শেষ পর্যন্ত ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আমি সরাসরি থার্মাল ক্যামেরার মাধ্যমেই ডিটেক্ট করার চেষ্টা করছি, যেহেতু আপনাদেরকে ইমেজ দেখানোর চেষ্টা করছি যে এখানে কোথায় গরম হচ্ছে। ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং অটো নিচ্ছে এবং পাওয়ার আইসিটি গরম হচ্ছে, পাওয়ার আইসির কর্নারে গরম হচ্ছে। তো উনি আমাকে জানিয়েছিলেন যে এই ফোনটির যে পাওয়ার আইসিটি সেটি আসলে উনি কোনো কাজ করেনি, আর শুধুমাত্র সিপিইউটি রিভলভ করেছে এবং উপরের সাইডে যে পাওয়ার আইসি সেটি টিন খুলে দেখেছে, তেমন কোনো প্রবলেম উনি খুঁজে পায়নি। তো এই যে অটো রিডিংটি আগে ঠিক করতে হবে। মূলত পাওয়ার সাপ্লাই যদি ঠিক না থাকে তাহলে ফোনের পরবর্তী কাজে আমরা আগাতে পারবো না। তো প্রথমে আমি এই পাওয়ার আইসিটি রিমুভ করব এবং রিমুভ করার পর দেখব নিচে কোনো বল বা কোনো ময়লা বা কোনো কিছু গিয়ে ড্যামেজ হয়ে আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি এখানে মোটামুটি বলগুলো ঠিকঠাক রয়েছে, কোথাও কোনো শর্ট নেই বা কোনো বল যে জোড়া লেগে যাওয়া এরকম কিছু নেই। তো এই আইসিটি মেবি খারাপ হয়ে গিয়েছে, কারণ এ ধরনের ফোনগুলো যদি শর্ট দেখায় সেক্ষেত্রে আইসি রিপ্লেস করে দেওয়াটাই ভালো। আর সম্ভবত এই ফোনটিতে হয়তো কোনো ভোল্টেজ বা কোনো কিছু অ্যাপ্লাই করার কারণেও এরকম শর্ট হতে পারে। উনি আমাকে জানিয়েছিলেন যে সিপিইউর পাশে যে একটি রেজিস্টার মিসিং রয়েছে সেই রেজিস্টারটি উনি জাম্পার করেছিলেন। তো সেখানে অ্যাকচুয়ালি 240 ওহমসের একটি রেজিস্টার থাকে, আর 240 ওহমসের একটি রেজিস্টার শর্ট করার পর সেটি হতে পারে সিপিইউ ড্যামেজ হতে পারে অথবা পাওয়ার আইসির কোনো প্রবলেমও হতে পারে। কারণ এটি হচ্ছে একটি ভোল্টেজ লাইনের রেজিস্টার, যেটি আপনার খুব হাই অ্যাম্পিয়ার বাট লো ভোল্টেজ, কিন্তু সেটি আপনার সিপিইউর উপরে একটি প্রেশার তৈরি করতে পারে,
যে কারণে হতে পারে এই সমস্যাটি। যা হোক, যে কারণেই হোক, আমরা প্রবলেমটি সলভ করার চেষ্টা করব এবং সামনে যে প্রবলেমগুলো পাবো সেগুলো সলভ করব। দেখুন, প্রবলেম কি সলভ করব, আমার যে গ্লু কাটার, আমি যে গ্লু কাট করি সেই জিনিসটা কিন্তু হাত থেকে পড়ে গিয়ে একদম বাঁকা হয়ে যায়। তো এটি দেখতে পাচ্ছি খুবই খারাপ অবস্থা, এটি একটু রিপেয়ার করে নেব। এবং কি দেখুন, কাজের টুলসগুলো অনেক সময়ই দেখা যায় যে দুর্ঘটনাবশত খারাপ হয়ে যায়, টুইজার পড়ে গিয়ে ভেঙে যায়, বাঁকা হয়ে যায় এবং অনেক সময় অনেক কিছু খারাপ হয়ে যায়। তো তাৎক্ষণিকভাবে আমাদের সেটি সমাধান করে কাজ করতে হয়, কাজ সামনে এগিয়ে নিতে হয়। তো এবার আমি দেখে নিচ্ছি, আইসি যেহেতু রিমুভ করেছি, আমি এখানে কয়েকটি জিআর চেক করে নেব যে কোথাও কোনো শর্ট রয়েছে কি না। তো এই বিষয়গুলো চেক করা প্রয়োজন রয়েছে, আবার অনেক সময় দেখা যায় যে খুব একটা প্রয়োজন হয় না। তো আমি দেখে নিচ্ছি আশেপাশে যে ভোল্টেজ লাইনগুলো রয়েছে এবং কি যে কয়েলের যে ভোল্টেজগুলো লাইনগুলো সেগুলো একটু চেক করে নিলাম। তো এখানে তেমন কোনো অ্যাবনর্মাল কোনো শর্ট ইস্যু কোনো কিছু পাইনি, যেহেতু আমার এই বোর্ডটিতে কোনো সিপিইউ নেই এবং কি এই পাওয়ার আইসিও নেই। আর সিপিইউ পাওয়ার আইসি ছাড়া এখানে আসলে সেরকম কোনো ভ্যালু দেখানোর কথা না, কিছু কিছু গ্রাউন্ডের লাইন ভ্যালু দেখাবে, সরাসরি শর্ট দেখাবে। তো যাই হোক, সব মিলিয়ে আমি একটু চেক করে নিলাম। তারপরেও এবার আমি পাওয়ার আইসিটি লাগাবো। তো পাওয়ার আইসিটি আমি রিপ্লেস করে দিচ্ছি, কারণ আমি ঝুঁকি নিতে চাচ্ছি না। আইসিটি খারাপ মাস্ট বি মনে হচ্ছে আমার কাছে। আর এখানে কিন্তু পিএম 7150A 102 ভার্সন। তো 7150A এবং 7150, 7150L এই আইসিগুলোর আলাদা আলাদা কিন্তু মডেল রয়েছে, আমাদের অবশ্যই এই আইসিগুলো দেখে লাগাতে হবে। সাধারণত সিরিজগুলো অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। তো এই দেখুন, এটি হচ্ছে পুরনো আইসিটি, যেটি শর্ট আইসি, সেটি আমি রেখে দিলাম এবং কি আমি নতুন করে একটি আইসি চেঞ্জ করে আমি এই ফোনটির পাওয়ার সাপ্লাইটি ঠিক করার চেষ্টা করছি। তো যেহেতু অটো রিডিং ছিল, এবার আমরা দেখব ডিসি পাওয়ার সাপ্লাই লাগিয়ে যে অটো রিডিং আছে কিনা। দেখুন নেই। উপরের দিকে খেয়াল করুন, উপরের দিকে কিন্তু আমি দেখাচ্ছি এখানে মিটারে পাওয়ার সাপ্লাই মিটারটি দেখাচ্ছি। তো এখানে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা খুব সুন্দর একটি রিডিং পেয়েছি, যেটি সিপিইউ উইদাউট সিপিইউতে এই রিডিংটি থাকার কথা। তো এ ধরনের রিডিং থাকলে আমরা সিপিইউ ইনস্টল করলে আশা করি ফোনটি অন হবে, এ ধরনের আশা আমরা রাখতেই পারি। আর সিপিইউটি খুব সুন্দর করে উনি কিন্তু এখানে টেপ দিয়ে লাগিয়ে দিয়েছেন। উনি সিপিইউ রিভলভ করেছেন, বাট সিপিইউটি ইনস্টল করেননি, কারণ উনি দেখেছেন যে ফোনটিতে শর্ট রয়েছে বা প্রবলেম রয়েছে, যে কারণেই কিন্তু উনি পাঠিয়েছেন। সেই সাথে সিপিইউ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সিপিইউটি রিপ্লেসের কথা বলেছেন। তো আমি দেখব অ্যাকচুয়ালি কী প্রবলেম রয়েছে এবং কি, যেহেতু পাওয়ার সাপ্লাই শর্ট ছিল, তো আমি আগেই কেন একটি সিপিইউ চেঞ্জ করব। আমি এই সিপিইউটি যেহেতু রিভলভ করা রয়েছে, এটি আগে ইনস্টল করে দেখব এবং কি সিপিইউ যদি লাগানোর পর রিডিং কোনো হাই রিডিং অথবা লো রিডিং এ ধরনের প্রবলেম না থাকে, নর্মাল রিডিং থাকে, তাহলে আশা করব এই সিপিইউটি ভালো থাকতে পারে। তো আমি হচ্ছে এবার যেহেতু উনি রিভলভ করেই দিয়েছেন, আমি একটু পেস্ট লাগিয়ে ফোনটি সিপিইউটি ফোনে ইনস্টল করব মাদারবোর্ডে। তো দেখুন, এখানে মাদারবোর্ডটি যেহেতু একদম সুন্দর ক্লিন করা রয়েছে, উনি ক্লিন করেই দিয়েছে। আসলে এই ফোনটির যদি শুধু সিপিইউটি প্রবলেম থাকতো, তাহলে আমি সরাসরি হয়তো নতুন একটি সিপিইউ ইনস্টল করে খুব অল্প সময়ে ফোনটি রিপেয়ার করে ফেলতে পারতাম, এরকম ধারণাই আমার ছিল। উনি আমাকে জানিয়েছিলেন যে জাস্ট সব কিছু ওকে আছে, সিপিইউটি হয়তো খারাপ হয়েছে, আপনি চেঞ্জ করে দিন। তো আসলে আমি ফোনটি হাতে পাওয়ার পর আমি যেটি দেখলাম যে ডিসি রিডিং শর্ট রয়েছে, পাওয়ার আইসি শর্ট রয়েছে। আর এই শর্টটি কিন্তু খুব সহজেই উনি আশা করি ধরতে পারতেন। জানি না, উনি হয়তো এই বিষয়টি খেয়ালই করেননি, এরকম হতে পারে। আর ওনার ফোকাস ছিল যে এখানে একটি রেজিস্টর মিসিং রয়েছে, সেই রেজিস্টরটি হয়তো বা সমস্যা এবং সেটি জাম্পার করেছেন। তো যাই হোক, আমি সিপিইউ কিন্তু নতুন করে ইনস্টল করলাম, মানে ওনার যে পুরনো সিপিইউটা সেই সিপিইউটি কিন্তু ইনস্টল করেছি, একটু ঠান্ডা করে চেক করব এবং কি পরবর্তীতে আমরা কি হয় এবং সেই স্টেপে আমরা কাজ করব। আমি একটু প্রথমে ডিসি রিডিং দেখি শর্ট রয়েছে কিনা। দেখুন, এখানে কোনো ধরনের শর্ট নেই এবং পাওয়ার বাটন আমি প্রেস করব। প্রেস করার পর দেখুন 190, 92 এরকম আসছে। তো মূলত এটি রিডিংটি দেখে মনে হচ্ছে ফোনটি অন হবে, বুট করবে, এ ধরনের রিডিং। তো আমি এখানে চার্জার লাগিয়েছি। দেখুন, এখানে 6 পোর্টের যে চার্জারটি এটি কানেক্ট করেছি, বাট কোনো ধরনের সেন্স নেই, নন সেন্স হয়ে আছে, মানে 6 পোর্টের চার্জারে কোনো লোডই নিচ্ছে না। তো এখানে একটি বড় সমস্যা। তো উনি কিন্তু আমাকে জানিয়েছেন এই বিষয়টি যে চার্জার লাগানোর পর এটি কিন্তু কোনো ধরনের পালস নেয় না। তো এখানে দুটি বিষয়,
একটা হচ্ছে যে যদি চার্জারে কোনো লোডিং না নেয় তাহলে আমাদের কিন্তু এই ফোনটা শর্ট থাকতে পারে, ফোনটার পাওয়ার আইসি খারাপ হতে পারে, শর্ট থাকতে পারে, সিপিইউ খারাপ হতে পারে, যে কারণে চার্জিংয়ে ননসেন্স হতে পারে এবং পাওয়ার সেকশনটি ডিসি রিডিংটিও কিন্তু শর্ট দেখাবে। অ্যাকচুয়ালি আমি এখানে দেখতে পাচ্ছি যে কোনো ধরনের চার্জারের মাধ্যমে কোনোভাবেই কিন্তু আমার এই ফোনটি কোনো লোডিং নিচ্ছে না, পালস নিচ্ছে না। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা এই ফোনটির যে ব্যাটারি সেটি কিন্তু চার্জ রয়েছে 3.7। তো এখানে কিন্তু আমি ভি বাসের যে লাইনটি ইনপুট ভোল্টেজ সেটি কিন্তু ঠিক রয়েছে, মানে 5 ভোল্ট ঠিকঠাক মতো ইনপুট হচ্ছে রেবনের মাধ্যমে বা চার্জারের মাধ্যমে। আমি কম্পিউটারে কানেক্ট দিয়েও দেখছি, কম্পিউটারে কোনো ধরনের পোর্ট করছে না। সেই সাথে আমি আবারও একটু চার্জার দিয়ে দেখব এবং এ ধরনের সিমটমে আমরা ব্যাটারি খুলে এবং ব্যাটারি লাগিয়ে দুইভাবে চেক করি। ব্যাটারি খুলে অনেক সময় রিডিং আসে, যে লোডিং আর কি। আবার অনেক সময় দেখা যায় যে ব্যাটারি কানেক্ট করার পর লোডিং চলে যায়। সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির যে সার্কিট রয়েছে সেখান থেকে প্রবলেম হলে এরকম আসে। আমি ডিসিতে আবারও চেক করছি, আবারও ঠিক একই রকমের রিডিং। আর রিডিংটি আসলে এত সুন্দর একটি রিডিং, আমার মনে হয় যে ফোনটি অন হবে এরকম একটি রিডিং। তো এই ধরনের রিডিংয়ের ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় খেয়াল করতে পারি, যে ফোনটি আবার পুনরায় চেক করব যে সব ঠিকঠাক রয়েছে কিনা, কোনো রেজিস্টার মিসিং রয়েছে কিনা। তো এখানে আসলে একটি রেজিস্টর যেটি উনি ওপেন করেছিলেন সেই রেজিস্টরটি আমি লাগিয়ে দিব। এটি ইনস্টল করা ঠিকঠাক মতো হয়নি, তো আমি এখানে রেজিস্টরটি ইনস্টল করে দিয়েছি। এবং কি এই ফোনটির আরও একটি প্রবলেম রয়েছে, এখানে যে রেজিস্টরটি রয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, এটি আমি ভুলে গিয়েছিলাম। তো সেটি হচ্ছে যে বর্ণিতে দেখুন এখানে CC2 এর একটি লাইন রয়েছে। তো টাইপ সিতে কিন্তু অনেকগুলো লাইন কিন্তু এখানে থাকে, যেগুলো ছাড়া কিন্তু অনেক সময় আপনার চার্জিংয়ের কানেক্টিভিটি হবে না। তো এরকম একটি রেজিস্টর এটি CC1 CC2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কানেক্টিভিটি, চার্জার, ইউএসবি, এভরিথিং। তো এই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই লাইনটি ওপেন হয়েছে, আমি যদিও শুরুতে এই বিষয়টি দেখেছিলাম যে একটি রেজিস্টার মিসিং রয়েছে, সেটি গুরুত্বপূর্ণ, বাট আমার খেয়াল ছিল না। পাওয়ার আইসি এবং সিপিইউ সব কিছু ইনস্টল করতে যে টাইম চলে যায়, তো আমরা ধারাবাহিকভাবে একটা কাজ করতে গিয়ে অনেক সময় পিছনে ভুলে যাই। আর এই রেজিস্টারটি আমি জাম্পার করে দিয়েছি। এবার আমি আশা করব যে আমার ইউএসবির কানেক্টিভিটি বা ইউএসবির যে চার্জিংয়ের যে রেসপন্স সেটি চলে আসবে এবং আপনাদের দেখাচ্ছি। দেখুন অলরেডি কিন্তু চার্জিংয়ের একটি রেসপন্স চলে এসেছে 0.16, মানে 0.1। তো আসলে 6 পোর্টে এটি 0.1 দেখাবে। তো 6 পোর্টে 0.1 দেখানো মানে হচ্ছে ফোনটি কিন্তু অন হওয়ার মতো না। মানে 0.2 হলে ফোনটি আশা করা যেত যে ফোনটি অন হতে পারে। যেহেতু 0.1 দেখাচ্ছে সেহেতু এই ফোনটির হয় সিপিইউ নয় স্টোরেজ প্রবলেম থাকতে পারে। এবং কি আমি কম্পিউটারে ইউএসবি কানেক্টিভিটি চেক করার চেষ্টা করছি, যেহেতু এখন রেসপন্স আসছে, তো এই মুহূর্তে ইউএসবি পাওয়ার সম্ভাবনা থাকে। এবং কি আমি এই ফোনটির যে রিডিংটি সেটি কিন্তু খুবই ভালো একটি রিডিং, ডিসি রিডিং যেটি। তো আমি আশা করব যে ফোনটি অন করার সর্বোচ্চ চেষ্টা করব, যে এই ফোনটির আসলে পরবর্তী ধাপে আমরা এখন কি করব সেটি দেখার বিষয়। আর এখানে যেহেতু এই ফোনটির সিপিইউ রিভলভ করা এবং পাওয়ার আইসি চেঞ্জ করেছি, এখানে স্টোরেজ আইসিটি কিন্তু এর আগে রিভলভ করা হয়নি। আর যেহেতু একটি মাদারবোর্ডে হিট লেগেছে, কাজ করা হয়েছে, স্টোরেজ আইসি থেকে এরকম হতে পারে। তো অনেক সময় দেখা যায় যে অন হচ্ছে এরকম ভাব একটি রিডিং পাই আমরা, তখন কিন্তু স্টোরেজ আইসিটি রিভলভ করলে ফোনটি অন হয়ে যায়। এর পিছনে রিজন হচ্ছে যে একটি ফোনের যখন সিপিইউ রিভলভ করা হয় অনেক সময় হিট চলে যায়, ড্রাই শোল্ড হয়ে যায়, অনেক সময় বলগুলো দেখা যায় যে ওপেন হয়ে যায়। তো র্যামের কানেক্টিভিটি বা কোনো আইসির কোনো লেগের কানেক্টিভিটি ফল্ট হলে এরকম হতে পারে। তো আমি যে কারণেই ইউএফএসটি রিভলভ করব, ইউএফএস 2.2 মেবি এই ফোনটিতে ইউজ করা হয়েছে। আর এটি দেখতে পাচ্ছি যে এসকে হাইনিক্সের একটি স্টোরেজ রয়েছে এখানে। তো এই স্টোরেজের একটি বাজে স্বভাব রয়েছে, আমার বক্সে এটি কানেক্ট পায় না। ইউএফএস ইজেটেক প্লাস সাধারণত সব ধরনের স্যামসাং বা অন্যান্য মাইক্রন থেকে শুরু করে সবই পায়, কিন্তু এই এসকে হাইনিক্সটা একটু ঝামেলা করে। তো আমি তারপরেও চেষ্টা করব যে এই আইসিটি প্রথমে রিভলভ করে ইনস্টল করব, ইনস্টল করার পর ঠিকঠাক মতো ফোনটি অন হয় কিনা সেটি দেখব।
তো দেখুন এখানে আমার কিন্তু সেই গ্লু কাটার যেটি ব্যবহার করি সেটি কিন্তু কাজ চলে আসলো, এবং গ্লু কাটারটি আমি সোজা করে নিয়েছি। এটি একদম বেঁকে যায়, বেঁকে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি একটু সোজা করে নিয়েছি, আপাতত কাজ চালিয়ে নিব। এবং কি এটি কিন্তু আমার রিপেয়ার করে নিতে হচ্ছে, মানে একটু সোজা করে নিতে হচ্ছে। তো অনেক সময় কাজের জিনিসগুলো সমস্যা হলে দেখা যায় কাজ করতে অসুবিধা হয়। তো আমি এখন এটিকে একটু সোজা করে জাস্ট এখনকার কাজটা আমি শেষ করি। আর যে কাজটি আমি শুরু করেছি, আসলে খুব ছোট আকারে এই কাজটি করার কথা ছিল, মানে রেডমি নোট 10 প্রো ম্যাক্স জাস্ট হ্যাং অন লোগো। বিষয়টি মানে খুব বোঝার চেষ্টা করুন যে একটি ফোন হ্যাং অন লোগো অবস্থায় আছে, সেটি সিপিইউ রিভলভ করবে, প্রবলেমটি সলভ হয়ে যাবে। এই ধারণা থেকে উনি সিপিইউটি রিভলভ করেন। রিভলভ করার পর ফোনটি আর অন হয় না, এবং পাশে একটি রেজিস্টর মিসিং হয়ে যায়। রেজিস্টরটি উনি খুঁজে না পাওয়ায় সেখানে জাম্পার করেন বা চেষ্টা করেন যে কোনোভাবে, সেই ফোনটি আর অনই হয় না। তো অন না হওয়ার কারণে উনি সামনের যে ফ্রন্ট পার্টের যে পাওয়ার আইসি রয়েছে সেই পার্টের স্টিলটি ঢাকনাটি জাস্ট খুলে হয়তো একটু চেক করেন, কিন্তু সেখানে কোনো প্রবলেম হয়নি বা কাজও করেনি। তারপর ফোনটি ডেড, এবং উনি ধরে নিয়েছেন যে এই ফোনের সিপিইউটি ড্যামেজ হয়েছে। কিন্তু সিপিইউ ড্যামেজ হওয়া না হওয়ার বিষয়টি এখনও পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, কারণ সিপিইউ রিডিংটি অনেক ভালো রয়েছে। সিপিইউ ড্যামেজ হলে অনেক সময় দেখা যায় শর্ট হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে খুবই লো জিআর আসে, লো রিডিং আসে, যেমন 20, 30 এরকম আসে। তো সিপিইউ থাকা না থাকা সমান রিডিং আসে এক কথায়। এই ধরনের রিডিং যদি আসে তাহলে বোঝা যায় যে সিপিইউ হয়তো খারাপ হয়েছে, আর সেই অবস্থাতে আমরা একটি নতুন সিপিইউ লাগিয়ে ফোনটি অন করতে পারি। তো এই ফোনটির ক্ষেত্রে যেটি হয়েছে, এটি হচ্ছে অটো রিডিং ছিল, পাওয়ার আইসি শর্ট, পাওয়ার আইসি চেঞ্জ করার পর ফোনটির রিডিং স্বাভাবিক এসেছে, এবং ইউএসবিতে কানেক্টিভিটি হতো না, একটি রেজিস্টর ভেঙে যায় যে কারণে। তো রেজিস্টরটি লাইনটি ওকে করার পর সেই ইউএসবি রিডিং, ইউএসবি লোডিং, চার্জিংয়ের লোডিং সেগুলো সব ঠিকঠাক, কিন্তু ফোনটি তারপরে অন হচ্ছে না। তো আমরা এরপর চলে যাচ্ছি যে স্টোরেজ আইসিতে। স্টোরেজ আইসি রিভলভ করছি, এর কারণ হচ্ছে যে সিপিইউ রিভলভ করতে গিয়ে বা অপর পাশে টিন খুলতে গিয়ে কোনোভাবে স্টোরেজ আইসির কোনো লাইন ওপেন হয়ে গেলে সেটি হতে পারে। কারণ আমার চার্জিংয়ের 6 পোর্টের লোডিং হচ্ছে 0.1, আর ডিসি রিডিং হচ্ছে 190 থেকে 20। তো 190 থেকে 20 এই ধরনের রিডিং সাধারণত একটি ফোন বুট করবে এরকম একটি মোডের ফোন বা রিডিং। তো এই ধরনের সিমটমে আমি আশা করেছিলাম যে ফোনটি অন হয়ে যাবে, যেহেতু হচ্ছে না আমি এখন স্টোরেজ আইসিটি রিভলভ করছি। তো এই স্টেজে আছি। আপনাদের কি মনে হচ্ছে যে এই ফোনটি আসলে কি প্রবলেম? তো ভিডিওটি সামনে না দেখে এখনই কমেন্ট করুন মনে যেটা আসে, বা আমি কি সঠিক ট্র্যাকে আছি নাকি আমি ভুল রাস্তায় যাচ্ছি সেই বিষয়টিও কমেন্ট করতে পারেন। তো এবার আমি ইউএফএস আইসিটি রিভলভ করে ইনস্টল করছি। ইনস্টল করার পর আমাকে আবার চেক করতে হবে যে আমার রিডিং কেমন রয়েছে, সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, এবং কি এরপরে আমাদের কি করণীয়, ফোনটা অন হয় কিনা, এবং আরও অনেক কিছু দেখার আছে। চলুন স্টেপ বাই স্টেপ দেখব, আর সঙ্গেই থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক উপকার আসতে পারে। আসলে ছোট ছোট বিষয় আমরা অনেক সময় দেখা যায় যে এড়িয়ে যাই। তো একটি মনোযোগ সহকারে একটি কাজ দেখলে অনেক কিছু শেখার আছে, যদিও সেটা আমরা করি না। সাধারণত আমরা দেখা যায় যে বিভিন্ন কাজে বিভিন্ন সময় নষ্ট করে ফেলি। ইউটিউব, ফেসবুকে অনেক ধরনের পোস্ট দেখে বা হাসি, উন্মাদনা, বিভিন্ন ধরনের পাগলামি দেখে এখন আমি আমার কথা বলছি যে সময় নষ্ট করে ফেলি। ফেসবুকে ঢুকলে ঘন্টার পর ঘন্টা চলে যায়। তো দেখুন, একটা কাজ নিয়ে যদি আমরা স্টাডি করি কাজের বিষয়ে, তাহলে অনেক কিছু শেখার আছে। এগুলোতে ইনভেস্ট করলে সময় অপচয় হবে না। তো আমি যে বিষয়টি দেখলাম সেটি আসলে হতাশাজনক। এরপরেও কিন্তু আমার সেম একই অবস্থা, চার্জিংয়ের লোডিং কিন্তু সেরকমই আছে 0.1, এবং কম্পিউটারে কানেক্টিভিটি করার চেষ্টা করছি। কারণ হচ্ছে যে আমার সিপিইউ যদি ওকে থাকে তাহলে ইডিএল পোর্টে আমার কোয়ালকম পোর্ট করবে। আমি ইডিএল পয়েন্ট ধরেও কিন্তু কোয়ালকম পোর্ট করার চেষ্টা করছি, এবং কি কানেক্টিভিটি, সকেট এগুলো ঠিকঠাক আছে কিনা চাপ দিয়ে দেখছি। কারণ একটি ফোন হচ্ছে খোলা ফোন, তো খোলা ফোন অনেক সময় প্রবলেম থাকে। আমি আবারও ডিসি রিডিং চেক করছি। এখানে দেখুন ডিসি রিডিংটি কিন্তু আবারও সেম একই কন্ডিশনে রয়েছে। আমি ভোল্টেজ আপ ডাউন করে দেখছি। দেখুন এখানে যদি আমি 3.8 দেই তাহলে কিন্তু রিডিং বেশি দেখায়, এবং আমি যদি 4.1 দেই
তাহলে কিন্তু রিডিংটি কম দেখায়। এই কারণেই কিন্তু আমরা অনেক সময় রিডিংটি অ্যাকুরেট বলতে পারি না, বুঝতে পারি না। আর আরও একটি সমস্যা যে 3 ডিজিট আর 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই, এটি একটা ঝামেলা। তো যাই হোক, আমরা পরবর্তী স্টেপ চলে যাব। পরবর্তী স্টেপ হচ্ছে আমার ব্যাটারি কানেক্টিভিটি। ব্যাটারি আইডি থার্মাল যে লাইনগুলো থাকে, ব্যাটারির যদি কোনো লাইন ফল্ট করে তাহলেও কিন্তু এ ধরনের 0.1 লোডিং এবং কি ফোন অন হবে না, এরকম একটি লোডিং আসতে পারে। এখানে একটি ক্যাপ আমি একটু ভাঙা দেখতে পেয়েছি, যদিও সমস্যা নেই। তো এখন হচ্ছে আমি ব্যাটারির কানেক্টিভিটি সব ঠিকঠাক মতোই পেলাম। তারপরেও আমার সব পুরো মাদারবোর্ডটি আরেকবার চেক করছি, যেহেতু একটু কাজ করা ফোন, এবং কি আর কোথাও কোনো প্রবলেম আছে কিনা বা আমি আমার চোখে পড়েনি এরকম কিছু আছে কিনা, এবং কি পাওয়ার আইসি এই জায়গাটি আমি একদম নতুন করে পাওয়ার আইসি যেহেতু ইনস্টল করেছি সেখানে কোনো প্রবলেম রয়েছে কিনা। তো আমি হচ্ছে প্রথমে একটা কাজ করব, যেহেতু সিপিইউটি আগে থেকে রিভলভ করা বা আমি ইনস্টল করেছি, আমি সিপিইউটি আরেকবার তুলব যে কোনো নিচে কোনো ময়লা বা শর্ট কোনো প্রবলেম বা বল মিসিং রয়েছে কিনা। অনেক সময় বল ছোট বড় থাকে, যে কারণে দেখা যায় যে একটা বল কানেক্ট পায়নি, এই ধরনের প্রবলেম কিন্তু এই কারণে হতে পারে। তো সব কিছুই দেখতে হবে, কোনো কিছু যেন বাদ না যায়। তো আমি এখানে দেখলাম যে প্রত্যেকটি বলই ঠিকঠাক মতো লাইন পেয়েছিল, মূলত সমস্যা হয়নি। তো এই সিপিইউটিও ঠিক রয়েছে, সিপিইউ একদম ফ্রেশ রয়েছে, কোনো ধরনের স্ক্র্যাচ পড়েনি, কোনো সমস্যা দেখতে পাইনি। এই কারণেই কিন্তু এই সিপিইউর উপরে আমার একটা আস্থা ছিল যে ফোনটি হয়তো এই সিপিইউ দিয়েই অন হবে। তো আপনারা কি বলেন, আপনাদের কি মনে হয় যে আসলে কি সিপিইউ ভালো আছে কিনা? কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন। এই স্টেপে এসে আপনার কি মনে হচ্ছে? যদি শুরু থেকে শেষ পর্যন্ত কাজটি দেখেন অবশ্যই অনেক এনজয় করবেন, আপনি টেকনিশিয়ান হন বা না হন। একটা ফোনের কাজকে আমরা সহজভাবে নেই। দেখুন, আমি এখানে সিপিইউ আবার লাগিয়ে দিলাম এবং কি পাওয়ার আইসিটাও একটু হালকা করে শেকিং করে দিলাম। তো একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে যে কোনো সময় বল মিস হতে পারে, পাওয়ার আইসি থেকেও কোনো একটি ভোল্টেজের লাইন বা কোনো প্রবলেম হলে দেখা যায় যে এ ধরনের রিডিং আসতে পারে। তো সেই চিন্তা থেকে আমি আরেকবার দেখছি। দেখুন, এখানে আরেক দুর্ঘটনা, এখানে হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং এখন আরও ডাউন হয়ে গিয়েছে। মানে সিপিইউ খারাপ হলে যেরকম অথবা সিপিইউ না থাকলে যেরকম রিডিং সেরকম, তার মানে সিপিইউর বলগুলো অবশ্যই শর্ট হয়েছে এবং কি কোনো সমস্যা হয়েছে, আমাকে এটি রিভলভ করতে হবে আরেকবার। কিন্তু এই স্টেজে এসে আসলে এরকম বল শর্ট হয়ে যাবে এটি ভাবতে পারি নাই। তো পাওয়ার আইসি একটু শেকিং করেছি এবং কি সিপিইউটি তুলে আবার লাগিয়েছি। সিপিইউর লাইনগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে আমি ফোনটির এরকম রিডিং আসবেই। তো আমার সিপিইউটি সেক্ষেত্রে আবার দেখা যাবে যে বল করতে হবে। আমি সিপিইউটি রিমুভ করে নেব এবং দেখুন এই বাম পাশের নিচে কর্নারের দুটি বল একটু সমস্যা হয়েছিল এবং সিপিইউটি আবারও রিভলভ করলাম। আসলে রিভলভ আর দেখাইলাম না, কারণ হচ্ছে ধৈর্যের ব্যাপার। আমি নিজে কাজ করি, আমি তো বুঝি যে একটা কাজ নিয়ে কতটা ধৈর্য সহকারে কাজ করতে হয়, সেই সাথে আবার ভিডিও দেখা। তো যাই হোক, কাজ করতে কিন্তু অনেক পরিশ্রম, সেই সাথে আবার এনজয় করা যায়। কাজ আসলে ভালো লাগে অনেক সময় কঠিন কঠিন কাজগুলো করতে, তবে এগুলোর জন্য আমি ফ্রিডম চাই, আমি স্বাধীনভাবে কাজ করতে চাই। আমি হচ্ছে দেখা যায় যে একটি ফোন দিয়ে অনেকে তাগাদা দেন, ফোন ঠিক হয়েছে কিনা খোঁজখবর নেন বারবার, তখন আমার বিরক্ত লাগে, সেই ফোনগুলো আমি কিন্তু রিটার্ন করে দিই। তো একটা কাজ করতে গিয়ে অনেক সময় 1 দিন 2 দিন চলে যায়। আমি এই লেভেলের কাজ করি, অনেক সময় দেখা যায় যে রিল্যাক্সে কাজ করি, আমি প্রেশার নিতে পারি না, ঠিক আছে? তো যাই হোক, আমি সিপিইউটি আবার রিভলভ করলাম, আবার ইনস্টল করলাম। তো অনেক ধৈর্যের ব্যাপার, আমি কিন্তু এখানেও হার মানিনি। এই ফোনটিকে আমি আসলে এভাবেই কাজ করতে হয়, এভাবেই দেখা যায় প্রতিটা ফোনের এইভাবে কাজ করতে হয়। তো দেখুন আবার সেই আগের রিডিং, মানে সিপিইউটি আমি যদিও একটু নাড়া দিতে গিয়ে প্রবলেম হয়েছিল, কিন্তু সিপিইউ ঠিক আগের অবস্থাতেই আছে এবং কি সব কিছু আগের অবস্থাতেই আছে। তো নরমালি এই সিচুয়েশনে আমরা কি ধরবো যে এই ফোনটি আসলে কি ধরনের প্রবলেম হতে পারে? এই ফোনটি কি সিপিইউ প্রবলেম রয়েছে বা স্টোরেজ প্রবলেম রয়েছে না কি রয়েছে? তো যেহেতু এই ফোনটির আমি একটি বিষয় লক্ষ্য করলাম যে কোনোভাবেই কোয়ালকম পোর্ট করছে না। একটি সিপিইউ যদি ডিটেক্ট না করে, ডিটেক্ট করতে হবে কম্পিউটারের সাথে, যদি ডিটেক্ট না করে সেক্ষেত্রে কিন্তু খুবই দুঃখজনক। কারণ হচ্ছে যে সিপিইউ খারাপ আমরা ধরে নেব যদি সিপিইউটি ডিটেক্ট না করে। যদি সেটি ডিটেক্ট করে, কম্পিউটারে কোয়ালকম পোর্ট করছে অথবা স্টোরেজ আইসি খুলে ফেলার পর সেটি পোর্ট করছে, তখন বুঝতে হবে যে না, এই ফোনটির সিপিইউ ভালো থাকতে পারে। আমি স্টোরেজ আইসি কিন্তু অলরেডি রিমুভ করে নিলাম এবং এবার আমি কম্পিউটারে কানেক্ট করছি, কারণ এবার তো সিপিইউ ভালো থাকলে অটোমেটিক পোর্ট করবেই করবে।
এটি মনে রাখবেন, স্টোরেজ আইসি উইদাউট স্টোরেজ আইসিতে আপনি পোর্ট করতেই হবে যদি পাওয়ার সেকশন সিপিইউ সব ভালো থাকে। দেখুন এখানে কম্পিউটারে কোনো ধরনের পোর্ট করেনি, আমি ইডিএল জাম্পার করেও দেখছি কোনোভাবেই পোর্ট করছে না। তো ফাইনালি আমার কি মনে হয় এই সিপিইউটি খারাপ? তো সেটি হতে পারে। তার আগে আমরা একটা প্রাইমারি চেক আপের জন্য একটা কাজ করব, সেটি হচ্ছে এই সেম মডেলের ফোন আরও একটি আমার কাছে আছে এবং কি সেটির সিপিইউ স্টোরেজ সব কিছু রিভলভ করা, অলরেডি কে যেন কাজ করেছে। এই ফোনটি শুধু লোগো আসে, রিকভারিতে আসে এবং বারবার অন অফ হয়। তো এটি সম্ভবত আপডেট দিয়েছিল, এরপর থেকে এই প্রবলেম। এটি আরও অন্য টেকনিশিয়ানরা হয়তো দেখেছে কিন্তু প্রবলেমটি সলভ হয়নি, ফাইনালি আমার কাছে দিয়েছে, আমি কাজ করব, এখনও করিনি। তো এই ফোনটির যেহেতু মাদারবোর্ডটি রয়েছে, আমি এই স্টোরেজ সিপিইউটি আমি এই মাদারবোর্ডে লাগাবো এবং এই প্যাকেজটি আমি ওই মাদারবোর্ডে লাগাবো। এটি লাগিয়ে আমি দুইটি জিনিস চেক করব। এক হচ্ছে যে একটি ফোন যখন বারবার রিস্টার্ট রিকভারি আসে, অনেক সময় ভলিউম থেকে বা মাদারবোর্ডের কিন্তু ড্যামেজের থেকেও অনেক সময় এই ধরনের প্রবলেম হয়, রিস্টার্ট হয় অথবা রিবোট হয়ে রিকভারিতে আসে। এবং সফটওয়্যার এগুলো অথরাইজ সফটওয়্যার করতে হয় জন্য অনেকেই কিন্তু সফটওয়্যারে ফ্লাশও করে না, না করেই বলে ফ্লাশ করেছি, হয় না। এই ধরনের ঘটনা কিন্তু অসংখ্য ঘটে। তো যাই হোক, আমি এই প্রবলেমটি ফিক্স করার জন্য আমার কাছে যতটুকু করণীয় আমি করব। তো আমি এখন দেখতে পাচ্ছি যে এই ফোনটির যে স্টোরেজ এবং র্যাম সিপিইউটি আমি এক্সচেঞ্জ করে দেব। এক্সচেঞ্জ করে আমি দুটি ফোনেরই রিডিং এবং দুটি ফোনের কন্ডিশন আমি চেক করব। এতে করে আমার দুইজনেরই প্রবলেম সলভ হওয়ার জন্য একটি সুযোগ তৈরি হবে এবং কি আমার ভালো একটি ধারণা তৈরি হবে। আর আমার কাছে এই মুহূর্তে 4টি শুধু নোট 10 প্রো ম্যাক্স আছে, 4টি এই মুহূর্তে। আমার কাছে এরকম অনেক সময় একই মডেলের অনেকগুলো করে সেট পড়ে যায় বা একসাথে থাকে। তো এই ফোনগুলো কাজ করি, একটা একটা করে কাজ করতে হয় এবং সেই সাথে এবং এই কাজগুলো দেখা যায় যে এই ফোনটি হচ্ছে লোকাল একটি ফোন, আমার লোকাল এক টেকনিশিয়ান ভাই দিয়েছে। তো এই ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি রিকভারি আসে। তো এখন আমি যেটি কাজ করেছি, ওনার সিপিইউটি এই বোর্ডে লাগিয়েছি। তো এই বোর্ডে লাগানোর পর আগের মতোই রিডিং দেখতে পাচ্ছি, আগের মতোই যেরকম চার্জিংয়ের লোডিং ছিল ঠিক সেরকমই সব কিছু দেখতে পাচ্ছি। তার মানে হয়তো বা সিপিইউ র্যাম এগুলো খারাপ হয়েছে। তো এটি হচ্ছে ভালোটি, যেটি লোগো আসে লেখা আসে সেটিকে আমি আলাদাভাবে চিহ্ন করে নেব। আর এটি করার কারণ হচ্ছে একসাথে যদি অনেকগুলো আইসি খুলে নেন বা একই মডেলের ফোনের কাজ করেন একই সিপিইউ, তখন এই যে পেয়ার করার জন্য এই দাগ দিয়ে নেবেন অথবা যে কোনো একটা চিহ্ন করে নেবেন, যেটা হচ্ছে এই প্যাকেজটি আপনার একটি আর একটির সঙ্গে মিলানোর জন্য খুব সুবিধা হবে। এটি না করলে কোয়ালকমের এই স্টোরেজ আইসি সিপিইউ এগুলো এলোমেলো হয়ে গেলে আপনার ফোন কিন্তু আর অন হবে না। তো যারা সিপিইউর কাজ করেন, র্যাম রোম এগুলো খুলে কাজ করেন, তো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আইসিগুলোর জোড়া মিল রেখে তারপর কিন্তু কাজ করতে হবে। তো যাই হোক, আমি চিহ্ন করে নিয়েছি। এবার এই বোর্ডটিতে আমি স্টোরেজ এবং সিপিইউ এগুলো লাগিয়ে দিব। আর এখন রিভলভ করার প্রয়োজন নেই, যেহেতু বল রয়েছে, সিপিইউতে বল রয়েছে, বোর্ডে বল রয়েছে। আর এইভাবেই লাগিয়ে প্র্যাকটিস করা উচিত আমি মনে করি প্রতিটা টেকনিশিয়ানের যারা এই রিবোলিংয়ের কাজ করেন। যদি আপনার 10 বারের মধ্যে 8 বারও আপনার ঠিকঠাক মতো ফোনটির সিপিইউ রিভলভ না করে এইভাবে তুলে আবার লাগাতে পারেন, অন হয়, তাহলে বুঝতে হবে যে না, আপনার হ্যান্ড স্কিল ভালো আছে বা আপনার একটি এই আইসি লাগানোর দক্ষতা রয়েছে। আইসিটি একটি বল করা আইসির উপরে, মানে বলের উপরে বল বসানো, এটি খুব কঠিন এবং কি এটি খুব সহজও আবার, যারা করতে পারেন। তো এই প্র্যাকটিসটি আপনারা করতে পারেন, যারা রিবোলিংয়ের কাজ করেন তাদের জন্য খুব ভালো হবে। তো আমি দেখুন সেম প্যাকেজটি আমি এই মাদারবোর্ডটিতে লাগিয়ে নিচ্ছি। এটি হচ্ছে লোগো আসা একটি প্যাকেজ, মানে যে আইসিগুলো, এই আইসি দুটো ওকে মানে লেখা আসে এবং মাদারবোর্ডটি হচ্ছে নওগাঁর যে ভাই যেটা নিয়ে এতক্ষণ কাজ করছি সেই মাদারবোর্ড। সেই মাদারবোর্ডে আমি এবার ডিসপ্লে প্যানেলে বসিয়ে নিচ্ছি এবং দেখব লেখা লাইট বা লোগো আসে কিনা, রিবোট করে কিনা। তো এই বোর্ডটিতেও যদি রিবোট করে তাহলে ধরে নেব যে ওনার সফটওয়্যার বা এই আইসিতে প্রবলেম রয়েছে। তো দেখুন অলরেডি লোগো এসেছে এবং এমআই লোগো এসে সম্ভবত চলে গেল এবং ডিসপ্লের মধ্যে একটি দাগ রয়েছে। তো এখানে যে ডিসপ্লেটি, এটি কার ডিসপ্লে, এটি দেখতে হবে। তো এই ফোনটি আসলে অন্য একজনের ডিসপ্লে। তো নওগাঁর যে ভাইয়ের ডিসপ্লে, ওনার ডিসপ্লেটি এই যে এটা, এখানে দেখুন ট্যাপ লাগানো দাগটি রয়েছে। তো তারপরেও আমি একটু দেখাচ্ছি ক্যামেরায়, এখানে উনি যে সিপিইউ লাগিয়ে দিয়েছিল ট্যাপ দিয়ে, সেখানে একটু চিহ্ন রয়েছে। তো এখানে আমি একটু লিখে নেব, নওগাঁ লিখে নেব
কারণ হচ্ছে কোনো সময়ই যেন এক্সচেঞ্জ না হয়ে যায়, এই বিষয়টি সবসময় সতর্ক থেকেই কাজ করতে হয়। বা যেহেতু আমি সবসময় ভিডিওর মাধ্যমেই কাজ করি আর ভিডিও রেকর্ড হয়ে যায় সব, কোনো কিছু চেঞ্জ হলে বা কোনো কিছু হলে সেটি যেন আমি সহজে বুঝতে পারি, কারণ প্রচুর পরিমাণে ফোন আসে যায়, বিভিন্নজন ফোন পাঠায় দেয়। তো এই জায়গা থেকে আমার সততার সাথে কাজ করতে হবে যেন কোনো সমস্যা না হয়, সেই বিষয়টি কিন্তু খুবই সজাগ থেকে কাজ করতে হয়। তো যাই হোক, আমার ফাইনালি রেজাল্ট কি আসলো? রেজাল্ট আসলো যে নওগাঁর যে ভাইয়ের ফোনটি যেটি নিয়ে এতক্ষণ কাজ করলাম, সেটির সিপিইউটি আসলে খারাপ। কারণ অন্য একটি প্যাকেজ লাগানোর পর আমার কিন্তু ফোনটিতে লোগো আসছে, তার মানে হচ্ছে আমার পাওয়ার সেকশন অন্তত ওকে আছে। আমার সিপিইউ লাগালে বা সিপিইউ প্রোগ্রাম করলে ফোনটি অন্তত পক্ষে অন হওয়ার কথা। দেখুন, আবারও দেখাচ্ছি, এখানে অলরেডি কিন্তু 3টি ফোন আমার এখানে দেখতে পাচ্ছেন। আর আরও একটি ফোন প্যাকেটে রয়েছে, সিলেট থেকে পাঠিয়েছেন একজন, নোট 10 প্রো ম্যাক্স। তো একসঙ্গে 4টি ফোনের কাজ, এবং কি প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদাভাবে তাদের ফোন নিয়ে কিন্তু চিন্তায় আছেন। আমি আসলে প্রতিটি ফোনই কিন্তু যত্ন সহকারে দেখার চেষ্টা করি। অনেক সময় একটা ফোনে অনেক সময় লেগে যায়, যে কারণে অন্য ফোনগুলো পিছনে পড়ে যায় কাজের। আর কোনো একটি কাজ শুরু করলে সেই কাজটি শেষ না হওয়া পর্যন্ত নিজেরও মাথায় কিন্তু একটি চাপ থাকে। তো যা হোক, যে ফোনটি মূলত আইসিটি লাগিয়েছি, ওই আইসিটিও কিন্তু এই মাদারবোর্ডে সেম সিমটম, বারবার রিকভারি আসছে। তো এই ফোনটি সম্ভবত সফটওয়্যার ইস্যুই রয়েছে, আমার যেটি ধারণা সফটওয়্যার করতে হবে। আর যেভাবে হোক এই ফোনটি সফটওয়্যার করে ফোনটি অন করতে হবে। যা হোক, এবার আমি যার যা সিপিইউ তাকে দিয়ে দিব, এবং স্টোরেজ যা আইসি মূলত চেক করার জন্য এটি ব্যবহার করলাম। এতে দুইজনের উপকার হলো। এতে যেটি রিস্টার্ট করে রিকভারি আসে, ওনার যেহেতু আইসিগুলো রিভলভ করা ছিল, সো আমি খুব সহজেই কিন্তু লাগিয়ে নিলাম। এবার আমি এই ফোনটিতে যেটি করব, সিপিইউটি কিন্তু আমার নতুন লাগাতে হবে, যে কারণে আমি বলগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি নতুন একটি সিপিইউ ইনস্টল করব, এবং এখানে যে স্টোরেজ রয়েছে, এই স্টোরেজের একটি ফায়দা আমি নেব। সেটি হচ্ছে যে এখানে আমি নতুন সিপিইউ ইনস্টল করার পর আমি এখানে বুটলোডার আনলক অবস্থায় ওই ফোনটি ফ্লাশ করে দেব। এতে করে ওই প্রবলেমটিও সলভ হবে, এবং যে কাজটি করছি এই কাজটিও কিন্তু সলভ হবে। এই কাজটি করার জন্য পরবর্তীতে এই স্টোরেজ চেঞ্জ করে আমি ওনার যে স্টোরেজ সেটি লাগিয়ে আমি সফটওয়্যারের কাজটি করব। সো এটি একেবারেই সিম্পল বিষয়, যারা এই কাজগুলো করেন তারা জানেন। দেখুন, এখানে এই রেজিস্টারটি আমার পরিষ্কার করতে গিয়ে উঠে যায়, আবার পুনরায় লাগাই। কারণ হচ্ছে একটি বিষয় সমস্যা হয়, অনেক সময় লো মেল্টিং যে পিপিডি থাকে সেগুলো কিন্তু লাগানোর পর ওই জায়গাগুলোতে দেখা যায় রেজিস্টরগুলো ভেঙে ভেঙে উঠে যায়, এরকম সমস্যা হয়। তো এদিকে একটির সিপিইউ লাগাচ্ছি এবং আরেকটি আমি ফ্লাশ দিচ্ছি, এবং দেখুন ফ্লাশ দিতে গিয়ে নতুন সিপিইউ লাগানোর পর ফ্লাশ দিতে গিয়ে ফ্লাশ কিন্তু ইরোর আসছে। তো ইরোর আসার পিছনে অনেক কারণ, এটি ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আসলে আমার কম্পিউটার কয়েকদিন আগে আপডেট করেছি, আপনারা জানেন যে আমার পিসি চেঞ্জ করেছি, এবং কি মূলত নতুন একটি পিসি নিয়েছি, কিন্তু সফটওয়্যারগুলো আগেরগুলো এই পিসিতে হার্ড ডিস্কগুলো যখন ইনস্টল করেছি কিছু প্রবলেম পাচ্ছি, এবং কি অনেকগুলো ফ্ল্যাশ ফাইল যেগুলো ফ্ল্যাশ করি সেগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে গিয়েছে, এবং ফ্ল্যাশ করলে অনেক সেট অন হচ্ছে না, ডেড হচ্ছে বা রিস্টার্ট নিচ্ছে, এবং ফ্ল্যাশ অর্ধেক নিয়ে ছেড়ে দিচ্ছে। এই ধরনের সমস্যাগুলো ফাইলে থেকে হচ্ছে। তো আমি খুবই কনফিউশনে পড়ে যাই মাঝে মাঝে। এই ফোনটির ক্ষেত্রে সেরকম হয়েছে, আমি বেশ অনেকবার ফ্ল্যাশ দিয়েছি কিন্তু ফ্ল্যাশ ইরোর আসে, পরে নতুন করে ফাইল ডাউনলোড করে তারপরে ফ্ল্যাশ দিতে হয়েছে, সেক্ষেত্রে সময়ের ব্যাপার হয়েছে। এবং কি আমি ফাইনালি ফোনটি কিন্তু নতুন সিপিইউ লাগিয়ে ফ্ল্যাশ করে ফোনটি কিন্তু বুট করার চেষ্টা করেছি, এবং কি এবার আমার কিউসিএন রাইট করতে হবে এবং আরএসএ রেজিস্টারটি চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে আমার এই জায়গাটিতে একটি কনফিউশন তৈরি হয়, কারণ যে টেকনিশিয়ান ভাই ফোনটি পাঠিয়েছে উনি আসলে ফোনটির যে বক্স সেটি দেয়নি। তো এই ফোনটি আসলে নোট 10 প্রো নাকি নোট 10 প্রো ম্যাক্স এটি নিয়ে কনফিউশন। তো মূলত আমি দেখতে পাচ্ছি যে এখানে 108 মেগাপিক্সেলের যে ক্যামেরাটি সেটি হচ্ছে নোট 10 প্রো ম্যাক্স। নোট 10 প্রো ম্যাক্সের আমি সফটওয়্যার এবং সব কিছু দিয়ে আমি যখন কাজ করি তখন এই ফোনটিতে অনেকগুলো প্রবলেম পাই, এবং কি ফাইনালি এটির ক্যামেরার জন্য ক্যামেরা যদি সাদা কালো আসে তাহলে কিন্তু 200K রেজিস্টার লাগাতে পারেন এবং 220ও লাগাতে পারেন। তো এই রেজিস্টারটি না লাগালে আপনার ক্যামেরা কিন্তু সাদা কালো আসবে বা উল্টাপাল্টা ক্যামেরা আসবে। আরেকটি বিষয় হচ্ছে যে যদি নোট 10 প্রো হয় তাহলে 100K রেজিস্টার লাগানোর কথা বলা হয়েছে, কিন্তু আমি এই ফোনটিতে 100K লাগিয়ে আসলে প্রবলেমটি ফিক্স করতে পারিনি। 200K লাগানোর পর আমার ক্যামেরা সলভ হয়, এবং কি আমি পরবর্তীতে আরেকটি সমস্যা পাই, সেটি হচ্ছে যে এই ফোনটির কিন্তু ওয়াইফাই কাজ করছে না।
আর ওয়াইফাই কাজ না করার তেমন কোনো কারণ নেই। তো মূলত এই ফোনটিতে যেহেতু নোট 10 প্রো ম্যাক্সের একটি ক্যামেরা আমি দেখতে পাচ্ছি, এখানে ক্যামেরা দেখে আমরা কিন্তু শনাক্ত করি, কারণ হচ্ছে নোট 10 প্রো ম্যাক্সে হচ্ছে 108 মেগাপিক্সেলের যে ক্যামেরাটি থাকে বড় ক্যামেরাটি, এবং কি নোট 10 প্রোতে থাকে হচ্ছে ক্যামেরাটি একটু ছোট, মানে সাইড দিয়ে একটি প্লাস্টিক থাকে, সেটার ভিতরে ক্যামেরা লেন্সটি বসা থাকে, মেইন লেন্স যেটি। তো এই লেন্সের তফাৎ দেখে কিন্তু নোট 10 প্রো বা নোট 10 প্রো ম্যাক্স এটি কিন্তু আমরা শনাক্ত করতে পারি। বা কিন্তু এই ফোনটির ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে নোট 10 প্রো ম্যাক্সের যে মেথডটি 200K রেজিস্টার সেটি লাগিয়ে কিন্তু আমার প্রবলেমটি সলভ হয়, ক্যামেরার প্রবলেমটি। কিন্তু আমি নোট 10 প্রো ম্যাক্সের সফটওয়্যারটি দিয়ে ফ্ল্যাশ করার পর আমি এই ফোনটিতে কিন্তু অনেক ধরনের কিন্তু প্রবলেম পাচ্ছি। তো ফোনটি যেহেতু নোট 10 প্রো ম্যাক্স, সো আমি এই নোট 10 প্রো ম্যাক্সের সব কিছু ঠিকঠাক থাকলেও এই ফোনটিতে সিম পেলেও কিন্তু ওয়াইফাইটি কাজ করছে না। তো ওয়াইফাই প্রবলেম সলভ করার জন্য আমি কিন্তু অনেক ধরনের ট্রাই করি, এবং কি আরেকটি প্রবলেম আমি নতুন করে দেখতে পাই, সেটি হচ্ছে সাউন্ড হচ্ছে না, ফোনটি প্রচুর পরিমাণে ল্যাগ দিচ্ছে। এবং আপনাদের আমি দেখাচ্ছি যে দেখুন এই ফোনটির যে প্রবলেমটি সেটি খুবই অদ্ভুত ধরনের সমস্যা। সেটি হচ্ছে যে ফোন সম্পূর্ণ অন হয়েছে, প্রথমের দিকে আমি মনে হচ্ছিল ঠিকঠাক পেয়েছি, কিন্তু এখানে কোনো সাউন্ড হচ্ছে না, সাউন্ডে গিয়ে কোনো সাউন্ড পাই না। তো আমি আবার এখানে যখন কল করি অথবা কলিংয়ে যখন আমি কোনো ডায়াল করি, তখন কিন্তু দেখা যায় যে ইয়ার স্পিকার আর লাউড স্পিকার দিলে ঠিকঠাক মতো সাউন্ড হচ্ছে। তো এই বিষয়টি আসলে খুবই অদ্ভুত আমার কাছে মনে হয়, এবং কি ফোনটি অডিওতে গেলে ল্যাগ করে। দেখুন এই যে বাটনে কিবোর্ড চাপ দেওয়া মাত্র এখানে ল্যাগ করে, এবং লাউড স্পিকার ইয়ার স্পিকার ঠিকঠাক মতো সাউন্ড শোনা যাচ্ছে, বাট এই ফোনটি প্রচুর ল্যাগ করছে। এবং নর্মালি যে সাউন্ড, রিংটোনের সাউন্ড বা ভিতর থেকে কোনো সাউন্ড, সেগুলো কোনো সাউন্ডই হচ্ছে না। এবং সেই সাথে ওয়াইফাই কোনোভাবেই ওপেন হচ্ছে না বা ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। এই দুটি সমস্যা আবার নতুন করে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো এ ধরনের আসলে অদ্ভুত অদ্ভুত সমস্যা সবসময় আমি পাই না, বা এই ফোনটিতে আসলে আশা করিনি। ফোনটি শুরুর থেকেই অনেক ধরনের সমস্যা। এখানে দেখুন সাউন্ড রেকর্ডিংয়ে গিয়ে কিন্তু আমি রেকর্ড করতে পারছি, এবং রেকর্ডিংয়ের যে ভয়েস রেকর্ড হচ্ছে সেটি বোঝা যাচ্ছে, কিন্তু প্লে করলে প্লে হচ্ছে না, বা প্লে করলে কিন্তু আমি কোনো সাউন্ড পাচ্ছি না। তো এই যে সমস্যাটি আসলে অদ্ভুত ধরনের সমস্যা। এবং কি স্পিকার খারাপ বলবেন, স্পিকার ঠিক রয়েছে, অডিও আইসি ঠিকঠাক মতো কাজ করতেছে। মূলত এখানে আমি আরেকটা বিষয় মাদারবোর্ডে খেয়াল করি, সেখানে হচ্ছে যে এই স্টিলের ঢাকনাটি খোলার সময় গ্রাউন্ড লেয়ার, কিছু লেয়ার কিন্তু উঠে যায়। এখানে কোনো যদি অডিও আইসিটি এই পাশেই এখানে অডিও আইসি রয়েছে, দেখুন এখানে মেইন অডিও আইসি এটা, এই WCD এটা। তো আরেকটি আইসি রয়েছে ওই পাশে অ্যাম্পলিফায়ার আইসি। তো এই যে অডিও আইসির থেকে যদি কোনো প্রবলেম হয়, বা টিন এইখানে উঠানোর সময় যদি কোনো লেয়ার প্রবলেম হয়, তাহলেও কিন্তু এরকম অডিও সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে। অনেক সময় অডিও আইসির ভিতরে শর্ট বা অডিও আইসি খারাপ হলে, সাউন্ড হলে তখন ফোনগুলো ল্যাগ করে। স্যামসাং A51, A50 এ ধরনের অনেক ফোনে এরকম প্রবলেম কিন্তু এর আগে দেখেছি আমরা। তো যাই হোক, আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চেক করছি, মানে নিচের স্পিকার এবং কি রেবনের সকেট এবং অডিও আইসি, মাদারবোর্ড, ইভেন পাওয়ার আইসির যে লাইনগুলো অডিও আইসিতে আসছে, এগুলো সবই কিন্তু চেক করলাম, সব ঠিকঠাক পেলাম। তারপরে আমি একটু সোল্ডারিং করে দেব, এবং সোল্ডারিং করে হালকা শ্যাকিং করে দেব। এ ধরনের সমস্যাটি আসলে অডিও আইসি থেকে হতে পারে, বাট সফটওয়্যার ইস্যু হতে পারে। এখানে অনেক বিষয়ই মাথায় কাজ করে। আসলে সফটওয়্যার তো অনেকবারই ট্রাই করা হয়েছে, ফ্ল্যাশ করা হয়েছে, এবং বিভিন্ন ভার্সন দিয়ে কিন্তু এই ফোনের কাজ করা হয়েছে। তো যে কারণেই কোন জায়গা থেকে কখন কি সমস্যা হয়ে যায় এটি বোঝাই মুশকিল। আপনার কি মনে হয় এই মুহূর্তে যে এই সাউন্ড আর ওয়াইফাই প্রবলেমটি কোথা থেকে হতে পারে? তো আপনার কোনো আইডিয়া যদি মাথায় এসে থাকে এই মুহূর্তে কমেন্টে সেটি জানিয়ে দিন। তো আমি এখানে এই মাদারবোর্ডটিতে আরও একটু বিষয় দেখব, সেটি হচ্ছে যে সিপিইউর আশেপাশে যে রেজিস্টারগুলো থাকে, যেহেতু যিনি প্রথমে কাজ করেছেন উনি কিন্তু বলেছিলেন যে একটি রেজিস্টার মিসিং হয়ে যায়। তো এই রেজিস্টার মিসিং আশেপাশে আরও রেজিস্টার রয়েছে, সেগুলো থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এবং রেজিস্টারের ভ্যালুগুলো ঠিক রয়েছে কিনা, ওহমসগুলো ঠিক রয়েছে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু আমার দেখার প্রয়োজন রয়েছে। আমি একটু খুঁটিয়ে নাটিয়ে ভালো করে এগুলো দেখছি। তো অনেক সময় ছোট ছোট বিষয় থেকে অনেক বড় প্রবলেম দেখা দেয়। তো আমি ফাইনালি এই ফোনটিকে নিয়ে আসলে বেশ বিড়ম্বনায় পড়ে যাই। অনেক কাজ শেষ হচ্ছে না। মাঝে মাঝে কিছু ফোন আছে যেগুলো মনে হয় যে আমার শত চেষ্টার পরেও সেই ফোনটি আসলে কমপ্লিট হতেই চায় না, মানে একটার পর একটা প্রবলেম বাধে। তো
তো এই যে সমস্যাগুলো এরকমই। তো আমি মাদারবোর্ডে এখনও সাউন্ডের একই ধরনের প্রবলেম, আমি হিট আপ হচ্ছে কিনা সেটি চেষ্টা করছি দেখার, এবং কি কোথাও কোনো প্রবলেম রয়েছে কিনা। আরেকটি বিষয়, আরএসএ রেজিস্টার এখানে যে বাইপাস করেছি সেখানে ঠিক রয়েছে কিনা, কোথাও শর্ট হয়েছে কিনা, এই যে খুঁটিনাটি সব বিষয়ই কিন্তু চেক করতে হয়। তো সব কিছু চেক করার পরেও যখন একই প্রবলেম পাই এবং কি ফোনটি প্রচুর পরিমাণে ল্যাগ করছে, মানে সফটওয়্যার একেবারে মনে হয় চলছেই না এরকম লাগছে, যে কারণে আমি সিদ্ধান্ত নেই যে এই ফোনটির আমি সফটওয়্যারটি নতুন করে দিব। আরেকটি বিষয়, যখন প্রথমবার আমি এই ফোনটি কিন্তু অন করি তখন কিন্তু এই ফোনটিতে সাউন্ড পেয়েছিলাম, তখন সফটওয়্যার ভার্সনটি ভিন্ন ছিল। তো পরবর্তীতে আমি যখন আরেকটা রোম দিয়ে ফ্লাশ করি তখন কিন্তু এই ফোনটিতে এই প্রবলেমটি শুরু হয়। তো আমার মাথায় আসলো যে আমি একটি অন্য রোম ডাউনলোড করে ফ্লাশ দিই। তো নোট 10 প্রো দিয়ে যখন ফ্লাশ করি তখন কিন্তু ফোনটি অন হয়, এবং সাথে আমি দেখতে পাই অন হওয়ার সাথে সাথে ওয়াইফাইটাও কিন্তু অন হয়েছে। ভাই, এটার জন্য কত কষ্টই না করলাম। যাই হোক, অনেক সময় দেখা যায় যে ছোট বিষয় অনেক বড় কষ্ট দিয়ে ফেলে। তো এই ফোনটির যে সাউন্ড প্রবলেম সেটিও আশা করি ঠিক হয়ে গেছে। তো এখন ওয়াইফাই এবং সাউন্ড দুটি প্রবলেমই হয়তো সলভ হয়েছে। তো এই যে বিষয়টি, আসলে ফোনটি একটা অভিজ্ঞতা ছিল। ফোনটি এ ধরনের প্রবলেম এর আগেও আমি কাজ করেছি, সিপিইউ চেঞ্জ করেছি, অনেক কাজ করেছি, এত ঝামেলা হয় নাই। তো যাই হোক, শর্ট টাইমের একটি কাজ অনেক লম্বা সময় ভিডিও করতে হয়েছে, আপনাদেরও অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটন এবং আপনার কমেন্টগুলো যেন আমাকে উৎসাহিত করে সেরকম কমেন্ট করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা করি, এবং কি আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।